সোনপুর বাজারের কাছে নামিয়ে দিয়ে আগের দিনের মতো তাকে টোটোতে তুলে দেয় তথাগত। যতক্ষণ দেবীকে দেখা যাচ্ছিল ততক্ষণ সে তাকে দেখে। তারপর বুলেটে ঠেস দিয়ে আয়েশ করে একটা সিগারেট ধরায়। হঠাৎ কোথা থেকে 3টে মোটর বাইক এসে তার সামনে দাঁড়ায়। মোটর বাইকগুলো থেকে মোট 6 জন ছেলে নেমে এসে তার মুখোমুখি দাঁড়ায়। কি বে, আমাদের এলাকায় মেয়ে নিয়ে খুব ঘুরছিস তো দেখছি। প্রতিদিন রোহিণী থেকে দিদিমণিকে বাইকে চাপিয়ে এই অন্ধকারে ছেড়ে দিয়ে যাস। তা কেসটা কি একটু খুলে বলবি? এদের আচার ব্যবহার ও কথাবার্তা দেখে মুহূর্তে শক্ত হয়ে যায় তথাগত। চোখগুলো ধকধক করে জ্বলে ওঠে। এদের তুই তোকারি করে শুনে মাথাটা গরম হয়ে ওঠে। এই, মুখ সামলে কথা বল। আর তোরা কে রে? তোদের প্রশ্নের আমি কেন জবাব দেব? যা এখান থেকে। দলের আরেকজন ছেলে এগিয়ে আসে। আমাদের যা বললে আমরা যাব কেন রে? এটা আমাদের এলাকা। আজ 2 দিন ধরে তোকে ফলো করছি, তবেই না ধরতে পারলাম। তা দেবিকা ম্যাডামের সঙ্গে তোর এত পীড়িত কিসের? কতদিন ধরে চলছে এই লাইলা মজনুর প্রেম কাহিনী? ঠান্ডা মাথায় তথাগত বলে, এসব জেনে তোদের কোনো লাভ নেই ভাই। আমার পার্সোনাল ম্যাটার আমি পাবলিকের সঙ্গে ডিসকাস করি না। পথ ছাড়, আমাকে যেতে দে। না চাদু, আমাদের এলাকার মেয়েকে নিয়ে প্রেম করবে, ফুর্তি করবে, আর আমরা চুপচাপ মেনে নেব? এটা তো হবে না। দেবিকা দিদি আমাদের এলাকার গর্ব, ওর সাথে এখানকার সম্মান জড়িয়ে আছে। বাইরের ছেলে তুমি দেবিকাদির সম্মান নষ্ট করবে, এটা আমরা হতে দেব না। এর শেষ দেখে ছাড়ব। এই, তোরা কি আমাকে হুমকি দিচ্ছিস নাকি রে? আর তোদের দেবিকা দিদি কার সাথে প্রেম করবে, কার বাইকে চড়বে, সেটা দেবিকার পার্সোনাল ব্যাপার। দেবিকা কি সব কিছু তোদের বলে বলে করবে নাকি? আর তোরা কে রে? দেবিকার পাড়াতুতো ভাই নাকি ওর বডিগার্ড? শালা নাক টিপলে সবকটা দুধ বেরোবে মস্তানি করতে এসেছে। যা, নিজেদের কাজে যা। এমনভাবে কথায় মালটাকে ফাঁসানো যাবে না সমর। শালাকে ধরে 2-4 ঘা দিতে হবে, তাহলে পাড়া ছেড়ে বেপাড়ায় প্রেম করতে আসা বেরিয়ে আর যাবে। রাতের অন্ধকারে বাইকে বসিয়ে প্রেমিকাকে শুধু চাপিয়ে আনা হলো, নাকি অন্ধকারের সুযোগে আরও অন্য কিছু? ইন্টু মিন্টু হচ্ছিল। প্রচণ্ড রাগে সামনে ছেলেটার গলাটা চেপে ধরে তথাগত। দেবীর নামে একটাও বাজে কথা যদি বলেছিস, এখানে তোর লাশ ফেলে দেবো শালা। জানিস না তোরা আমি কে, আমি কি করতে পারি? তাড়াতাড়ি 5 জন এসে তথাগতকে টেনে সরাতে চায়। নিজের সর্বোচ্চ জোর দিয়ে তথাগত ছেলেটার গলাটা ধরেই রাখে। অনেক কষ্ট করে বাকিরা তথাগতকে ছাড়াতে সক্ষম হয়। ছেলেটা তখন প্রবল কাঁদছে। প্রচণ্ড রাগে তথাগতর মাথাটাও ঘুরছে। মনে মনে ভাবে, শালা, এদের সাহস মন্দ নয়, দাদাগিরি দেখাতে এসেছে। সব কটাকে আজ পিটিয়ে ঠান্ডা করে দেব। এবার দীপন সামনে এগিয়ে আসে। 2 হাত দিয়ে তথাগতকে সজোরে ধাক্কা দেয়। ঘটনার আকস্মিক কথায় চমকে যায় তথাগত। দীপন 2 হাত দিয়ে তার জামার কলার দুটো চেপে ধরে টানতে টানতে একটু অন্ধকারের দিকে নিয়ে যায়। তারপর চিৎকার করে, শালা, খুব তোর গায়ের জোর তাই না? আজ তোর গায়ের ছাল ছাড়াবো। শালা 2 দিন ধরে ফলো করে তোকে ধরেছি, এমনি এমনি ছেড়ে দেব? আমার দিদির সঙ্গে প্রেম করা, অসভ্যতামি করা তোর বের করছি। আমার সহজ সরল দিদির সম্মান নিয়ে খেলা করা, দেখাচ্ছি মজা। অত্যাশ্চর্য হয়ে তথাগত বলে, দীপন? তুমিই দীপন, দেবীর ভাই? ও মাই গড! কেন রে শালা, তুই কি ভাবলি দেবিকা ম্যাডামের কেউ নেই? ওর একটা ভাই আছে, ওর আমি আছি। আমি থাকতে আমার দিদির সঙ্গে অসভ্যতামি? কথাটা শেষ করতে পারে না দীপন। তার আগে ঠাস করে একটা চড় এসে পড়ে তার গালে। শালাবাবু, অনেক দিন ধরে তোমার সঙ্গে দেখা করার, পরিচয় করার ইচ্ছে ছিল, আজ হয়ে গেল। তুমি তো প্রথমে আমাকে শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা বলেছিলে। হিসাবটা অনেক দিন বাকি পড়েছিল। দীপন অবাক হয়ে গালে হাত দিয়ে তথাগতর মুখের দিকে তাকায়। কি দেখছো শালাবাবু? আবার দীপনের অন্য গালে সজোরে ঠাস করে একটা থাপ্পড় পড়ে। এই 2টো থাপ্পড় পড়ল আমাকে গালাগালি দেওয়ার জন্য। এরপরের থাপ্পড়গুলো পড়বে রাস্তায় আমার সঙ্গে অসভ্যতামি করার জন্য, নিজের দিদিকে ফলো করার জন্য। দীপের মুখ দিয়ে কথা সরে না। কোনো মতে তুতলে তুতলে বলে, তুমি কে? তুমি কি? দিদি বলেছিল আমি নাকি নেশার ঘরে রোহিণী থানার পুলিশ। কথাটা শেষ করতে পারে না দীপন। আবার একটা চড় এসে পড়ে তার গালে। চড়ের আঘাতে মুখটা পুরো বেঁকে যায় দীপনের।
হ্যাঁ শালাবাবু, আমি তথাগত মজুমদার, রোহিণী থানার অফিসার আর তোমার হবু জামাইবাবু। মা বাবা দিদি কখনো মনে হয় তোমাকে শাসন করেনি, তাই তোমার এত অধঃপতন। তবে তুমি একদম চিন্তা করো না, কয়েকদিনের মধ্যে আমি তোমাকে ঠিক লাইনে এনে নেব শালাবাবু। তোমার মতো কত ছেলেকে আমি পথে নিয়ে এসেছি। দীপ আর তথাগতর মধ্যের কথাগুলো রাস্তা থেকে একটু দূরেই হচ্ছিল। তথাগত খুব চাপার স্বরে কথাগুলো দীপকে বলছিল, তাই দলের বাকিরা তাদের কথাগুলো শুনতে পায়নি। এই এই সবাই মিলে লোকটাকে চেপে ধরতো, শালা আমাদের এলাকায় এসে দাদাগিরি দেখাচ্ছে। পচার গলা চেপে দিল, দীপকে এখন চড় মারছে। সবাই মিলে মার শালাকে। মন্টির কথায় বাকিরা তথাগতর দিকে এগিয়ে আসে। এবার দীপ চিৎকার করে, না না থাম মন্টি, থেমে যা। ওদিকে হাতের শার্টটা গোটাতে গোটাতে সামনে এগিয়ে যায় তথাগত। আয়, কার এত সাহস আমার গায়ে হাত তুলবি, এগিয়ে আয়, দেখছি আমি তোদের সবকটাকে। দীপকে এক হাত দিয়ে পাশে সরিয়ে 5 জনের দলটার দিকে এগিয়ে যায় তথাগত। এবার ছুটে বন্ধুদের সামনে চলে আসে দীপ। এই 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 তোরা কি করছিস? ইনার গায়ে কেউ হাত তুলিস না, ইনি রোহিণী থানার পুলিশ অফিসার তথাগত মজুমদার। দীপের 5 জন বন্ধুর দলটা পুরো স্থির হয়ে গেল। আর সামলাতে পারে না মন্টি। দীপের সামনে এসে তার বুকে সজোরে ধাক্কা দেয়। এটা আগে বলতে পারিসনি শালা? আমাদের ভুল বুঝিয়ে ডেকে এনে আমাদের ফাঁসাচ্ছিলি। কাঁদো কাঁদো হয়ে দীপ বলে, আমি নিজেই ভুল বুঝেছি রে, আমি জানতাম না দিদির সঙ্গে ইনি রোহিণী থানার অফিসার তথাগত বাবু আছেন। তোরা বিশ্বাস কর, আমি ভেবেছিলাম কে না কে আমার বোকা দিদিকে ঠকাচ্ছে। এইসব কথা যদি আগে আমি জানতাম তাহলে কি এখানে আসতাম? আমি নিজেই তো ফাঁদে পড়ে গেছি রে। তুই তো তোর দিদির জন্য বেঁচে যাবি দীপ, শুধু আমরাই তোর উপকার করতে গিয়ে পুলিশ কেসে জড়িয়ে যাব। এবার সবাই এসে তথাগতর কাছে হাত জোড় করে। স্যার স্যার প্লিজ মাফ করবেন, আমরা আপনার পরিচয় জানতাম না। আসলে দীপ আমাদের বলল একটা ছেলে প্রায় দেবীদিকে বাইকে করে সোনপুর ছাড়তে আসে। দেবীদি প্রায় ছেলেটার সঙ্গে রেস্টুরেন্টে দেখা করে। সেই ছেলেটাকে সবাই মিলে উচিত শিক্ষা দিতে হবে। তাই স্যার শুধুমাত্র দীপনের কথায় আমরা এখানে এসেছি, না হলে আমাদের নিজেদের স্বার্থ কি বলুন? দেবীদি প্রাপ্তবয়স্ক একজন শিক্ষিকা, সে যার সাথে খুশি মেলামেশা করতে পারে, ওতে আমাদের আপত্তি কি? দীপ আমাদের বন্ধু, ওর কথা শুনে আমরা ভুল করেছি, আমাদের অন্যায় হয়ে গেছে স্যার। মন্টি তথাগত সঙ্গে দেবীকে জড়িয়ে একটা খারাপ ইঙ্গিত দিয়েছিল। সে সবচেয়ে বেশি ভয় পেয়ে যায়, সামনে এগিয়ে এসে তথাগতর পা ধরতে চায়। স্যার প্লিজ আমাদের অপরাধ ক্ষমা করে দিন, আমি আপনাকে অনেক খারাপ কথা বললাম, মারতে পর্যন্ত গেলাম, এসব স্যার মনে রাখবেন না। এখানেই বরং আমাদের দুটো চড় থাপ্পড় দিয়ে ঝামেলাটা মিটিয়ে নিন। ঘটনাটা থানা পর্যন্ত টেনে নিয়ে যাবেন না, আমরা সবাই ভদ্রবাড়ির ছেলে, খামোকা থানা পুলিশের চক্করে পড়লে নিজেদের ক্যারিয়ার শেষ হয়ে যাবে, ফ্যামিলির সম্মান নষ্ট হয়ে যাবে। একটু বুঝুন স্যার, এই দ্বীপের কথাই আপনাকে ধমকাতে এসেছিলাম। আগে যদি জানতাম আপনি কে তাহলে কখনো আসতাম না। প্লিজ স্যার এবারের মতো মাফ করে দিন। তথাগতর পা দুটো জড়িয়ে ধরে মন্টি। ঠিক আছে ঠিক আছে, আমার পা দুটো ছাড়ো, তোমাদের সবার সব কথা আমি বুঝলাম, কিন্তু তোমাদের আমি একটা কথা বলে সাবধান করে দিই, এরকম ভুল আর কিন্তু দ্বিতীয়বার করবে না। মনে রাখবে তোমরা এই এলাকার দাদা নাও, এলাকায় কে আসছে কে যাচ্ছে কে প্রেম করছে এসব দেখার ভার তোমাদের কেউ দেয়নি। যে যার নিজের কাজ করো, নিজেদের চাকরি পড়াশোনা অথবা কোনো কাজবাজের ধান্দায় থাকো, ফালতু কাজ করার খবর পেলেই কেস খাবে। অপরে কি করছে সেদিকে দৃষ্টি না দিয়ে নিজেদের চড়কায় তেল দাও। যাও এখন। হ্যাঁ স্যার, আর এমন ভুল দ্বিতীয়বার হবে না। তথাগতর হাত থেকে ছাড়া পেয়ে দুটো বাইকে চড়ে 5 জনের দলটা চম্পট দেয়। দীপও গুটি গুটি পায়ে নিজের বাইকের দিকে যাচ্ছিল। তার কাঁধে হাত রেখে তাকে থাকতে বলে বাকিদের হাত দেখিয়ে বিদায় জানায় তথাগত। তারপর দীপের দিকে ঘুরে তাকায়। এবার বলো শালাবাবু, 2 দিন ধরে নিজের দিদিকে ফলো করছিলে কেন? আমাকে সত্য কথাটা সত্যভাবে বলো। এবার দীপ বেশ ভয় পেয়ে যায়, বিশেষ করে তথাগতর পুলিশি হাতে 3টে চড় খেয়ে গাল দুটো তখনও ভীষণ জ্বলছে তার। মনে মনে ভাবে বেফাস কিছু বললে যদি আরও চড় খেতে হয়, তার থেকে সত্যি কথাটা বলাই ভালো। না মানে কিছুদিন থেকেই মনে হচ্ছিল দিদি কারোর সাথে প্রেম করছে, মাঝরাতে ফোনে ফিসফিস করে কথা বলছে,
তাই দিদিকে ফলো করে দেখছিলাম ছেলেটাকে। বুঝলাম। তার শালাবাবু দিদিকে এ ব্যাপারে সোজাসুজি জিজ্ঞেস করতে পারতে, অথবা এখানে এসে আমার কাছে ভদ্রভাবে জানতে চাইতে দেবীর সঙ্গে আমার কি সম্পর্ক বা আমি কে। তা না করে এই বন্ধুদের দল জুটিয়ে আমাকে মারতে আসার ভাবনা চিন্তা তোমার মনে এলো কেন? তোমার দিদি একজন প্রাপ্তবয়স্কা মহিলা, সে যে কোনো ছেলের সঙ্গে সম্পর্ক জড়াতেই পারে। সেটা ভালো না খারাপ তা বাড়িতে দিদি ভাই দুজনে বসে খোলাখুলি আলোচনা করতে পারতে, কিন্তু দিদিকে না জানিয়ে দিদির প্রেমিককে বন্ধুদের নিয়ে মারতে এসেছো। কাজটা কি ভালো হলো শালাবাবু? এইবার স্পষ্ট তাই ভেঙে পড়ে দীপ। ভুল হয়ে গেছে তথাগতবাবু, মাফ করে দিন আমাকে। আসলে আমার দিদিটা খুব সহজ সরল বোকা, তাই ভয় হচ্ছিল যদি কোনো খারাপ ছেলের সঙ্গে ফেঁসে গিয়ে বিপদে পড়ে, তাই আপনাকে সাবধান করতে এসেছিলাম দিদির সাথে বেশি মেলামেশা না করতে। আমি আপনার পরিচয় জানতাম না তথাগতবাবু, আমি জানতাম না দিদি আপনাকে ভালোবাসে বা আপনি দিদিকে ভালোবাসেন। প্লিজ বিশ্বাস করুন, আমার তো একটাই মাত্র দিদি, আমি আমার দিদির ভালোই চাই, সেজন্যই এরকমটা করে ফেলেছি। আপনি প্লিজ আমার বিষয়টা একটু বুঝুন। মনে মনে খুব হাসি পায় তথাগতর। এদের ভাই বোন দুটোই দুই রকমের, ভবিষ্যতে এদের সঙ্গে জমবে ভালো। দীপের কথা শুনে একটু গম্ভীর হয় তথাগত। শোনো দীপ, তোমাকে কয়েকটা কথা বলি। তোমার দিদির ব্যাপারে বেশি চিন্তাভাবনা না করে তুমি তোমার নিজের প্রতি দৃষ্টি দাও। ফালতু বন্ধুদের সঙ্গে আড্ডা না দিয়ে নিজের ক্যারিয়ার গোছানোর চেষ্টা করো। তোমার কাছে তোমার মায়ের অনেক আশা প্রত্যাশা আছে, ওনাকে তুমি নিরাশ করো না। এখনও সময় আছে পড়াশোনা করার, এখনও চেষ্টা করলে তুমি একটা চাকরি পেতে পারো। সারা জীবন তো আর দিদির উপর নির্ভর করে চলতে পারবে না, তাই এখন থেকে তুমি নিজেকে নিয়েই ভাবো। দেবীর ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও, ওকে আমি সামলে নেব। ওকে খুব তাড়াতাড়ি আমি আমার কাছে নিয়ে চলে আসব। তবে একটা কথা তোমাকে বলে দিই, ভালো করে মন দিয়ে শুনে নাও। যে কটা দিন দেবী তোমাদের বাড়িতে আছে ওর সাথে ভালো ব্যবহার করবে, আর ওকে একটু আদর যত্নে রাখবে। শুধু শুধু দিদির ওপর গোয়েন্দাগিরি করে উপর রাগারাগি করো না। ওকে কোনো মানসিক কষ্ট দিও না। দেবী যদি মন খারাপ করে আর তোমার কারণে চোখে জল ফেলে, তাহলে সেটা তোমার জন্য ভালো হবে না। হা হয়ে তথাগতর কথাগুলো শুনে দীপ, আপনি দিদিকে নিয়ে চলে আসবেন? কেন, মানে কবে? খুব আশ্চর্য হয়ে দীপ প্রশ্ন করে। খুব তাড়াতাড়ি, এই ধরে নাও সামনের রবিবার। সেদিন আমি আমার মাকে নিয়ে তোমাদের বাড়ি যাব। তার আগে অবশ্য তোমাকে ফোন করে নেব। তবে এ কথাটা দেবী যেন না জানে, এটা ওর জন্য সারপ্রাইজ। দুই পরিবার রাজি হয়ে গেলেই আমি দেবীকে বিয়ে করে নেব দীপন। এভাবে রোজ রোজ মাঝ রাস্তায় ওকে ছেড়ে দিতে ভালো লাগে না। খুব মন খারাপ করে দেবীর জন্য। এর একটা পার্মানেন্ট সলিউশন দরকার। আপনি আমার দিদিকে বিয়ে করবেন? অবিশ্বাস্যের দৃষ্টিতে তাকায় দীপ। এই শালাবাবু, আজও কি তুমি মদ খেয়েছো নাকি নিয়মিত ড্রাগস নাও? আরে ভাই, বিয়ে করব বলেই তো প্রথম থেকে ইতিহাসে দিদিমণির পিছনে পড়ে আছি। স্কুল ছুটির পর রোজ রোজ ম্যাডামকে বাইকে চাপিয়ে এত দূর ছেড়ে দিয়ে যাচ্ছি। এটা শুধু শুধু টাইম পাস নয় রে ভাই। দেবীকে আমি খুব ভালোবেসে ফেলেছি, ওকে আমি বিয়ে করবই। আমার মা রাজি হবেন না তথাগত বাবু। কথাটা শুনেই ভ্রু দুটো কুঁচকে ফেলে তথাগত। দীপ বুঝতে পারে আবার সে উল্টোপাল্টা বলে ফেলেছে। না মানে আসলে মায়ের পুলিশ ঠিক পছন্দ নয়। মা বাবা দুজনেই চায় দিদির স্বামী শিক্ষক হবে বা কোনো অফিস চাকুরে হবে। কোনো রকমে তুতলে কথাটা বলে ফেলে দীপ। বিয়েটা কে করবে দীপ, দেবী নাকি তোমার মা? দেবীর বিয়েতে দেবীর মতামতটাই তো আসল, তাই না? তবে তোমার মা যাতে বিয়েতে রাজি হয় সেটা দেখার দায়িত্ব তোমার। তুমি তো জেনে গেলে আমরা দুজন দুজনকে ভালোবাসি, তাহলে একজন দায়িত্ববান ভাইয়ের মতো দাঁড়িয়ে থেকে নিজের দিদির বিয়েটা দাও। তুমি তোমার মাকে বোঝাও আমার মতো ভালো পাত্র তোমার মা আর দ্বিতীয়টি পাবে না। তোমাদের বাড়ির ব্যাপারটা সামলানোর দায়িত্ব তোমাকেই নিতে হবে। না মানে আমার কথা কি আমার মা শুনবে? তোমার তো বেশ ভালোই বয়স হয়েছে দীপ, আর কবে সাংসারিক দায় দায়িত্ব নেবে? মনে রেখো, দেবীর বিয়ের পর তোমার মা বাবার দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে।
আর কেমন ভাই তুমি, নিজে সামান্য দায়িত্ব নিয়ে দিদির বিয়ের জোগাড় করতে পারবে না? এখন এসব কথা ছাড়ো, তোমার ফোন নাম্বারটা দাও, আমি পরে তোমাকে কন্ট্যাক্ট করে নেব। আর তোমার আমার মধ্যে যা ঘটলো তা দেবীকে একদম জানাবে না। তুমি যদি বাড়িতে একটু জানাও তাহলে আমাকে তোমাদের পুরো ঘটনাটা তোমার বাবা মাকে জানাতে হবে। সেটা কি ভালো হবে শালাবাবু? তাছাড়া আমার যুক্তিতে বলে শালা জামাইবাবুর মধ্যে সম্পর্কটা মধুর হওয়াই বাঞ্ছনীয়। শুধু শুধু দুজনকার মধ্যে শত্রুতা বাড়িয়ে কি লাভ? এতক্ষণ একটু সহজ হয় দীপ। মনে মনে ভাবে, সত্যি পুলিশ জামাইবাবুর সাথে শত্রুতা ভারী পড়বে। তারপর এ যা বাজে লোক, আমি দিদির ভাই জানা সত্ত্বেও বন্ধুদের সামনে ঘায়ে হাত তুলে দিল। এরপর সরাসরি বিরোধিতা করলে কি করতে পারে তা বেশ ভালোও বুঝতে পারছি। আনমনে গালে হাত চলে যায় দীপের। সেটা দেখে থমকে দাঁড়ায় তথাগত। সরি শালাবাবু, আমি কারো গালিগালাজ সহ্য করতে পারি না, হাত উঠে যায়। এটা দীর্ঘদিনের অভ্যাস। সেদিন তুমি আমাকে গালাগালি দিয়েছিলে, আজ আমি তোমাকে চড় দিলাম। দুজনের সব হিসাব নিকাশ মিলে গেল। এই মুহূর্ত থেকে তুমি আমার শালাবাবু আর আমি তোমার জামাইবাবু। চাইলে তুমি আমাকে তথাগত দাও বলতে পারো, তবে নতুন করে আর আমার সাথে কোনো তেদ্রামি করতে যেও না। এখন চলো তোমাদের সোনপুর বাজারটা একটু ঘুরে যাই। তথাগতর পিছনে পিছনে বাইক চালিয়ে সোনপুর বাজারে আসে দীপন। একটা ফলের দোকানের সামনে দাঁড়ায় তথাগত। ফলের দোকান থেকে আপেল, পেয়ারা, লেবু, বেদানা, আঙ্গুর সমস্ত রকমের ফল কিনে দীপনের বাইকের বক্সে ভরে দেয়। এসব কি করছেন তথাগত বাবু? ভালো হলো তোমার সাথে দেখা হয়ে, পরিচয় হয়ে। এই ফলগুলো পাগলির জন্য নিয়ে যাও, ওকে খাওয়াবে। আমি অনেকবার ভেবেছি দেবীকে কিছু গিফট দেব, কিন্তু ম্যাডাম তো তা নেবেন না। ম্যাডামের আত্মসম্মান জ্ঞান খুবই টনটনে, তাই ম্যাডামকে বলবে এসব তুমিই নিয়ে এসেছো। আর যেটা বললাম সেটা মনে রাখবে, দেবী যতদিন তোমাদের বাড়িতে থাকবে ওকে যত্নে রাখবে, হাসি খুশিতে রাখবে। আর যে অবস্থায় থাকো না কেন সঙ্গে সঙ্গে আমার ফোনটা রিসিভ করবে। যাও এখন বাড়ি যাও, আমাকেও রোহিণী ফিরতে হবে। গুড নাইট। হতভম্ব দীপন দাঁড়িয়ে থাকে। বুলেট স্টার্ট দিয়ে বেরিয়ে যায় তথাগত। রাত্রি 8:30 নাগাদ বাড়ি ফিরে ফলগুলো ডাইনিং টেবিলে গুছিয়ে রাখে দীপ। অতসী তখন সিরিয়ালে ডুবেছিল। চুপচাপ বেসিনে গিয়ে সে চোখে মুখে জল নেয়। তারপর আয়নায় নিজের মুখটা গাল দুটো খুঁটিয়ে দেখে। এই একটা সন্ধ্যাতেই মুখটা তার শুকিয়ে আমসি হয়ে গেছে, আর গাল দুটো লাল হয়ে জ্বলছে। আবার মুখে জলে ঝাপটা দেয় সে। ইস, কি বাজে কাণ্ডটাই না আজ হয়ে গেল। একদিকে ওই পুলিশ অফিসার, অন্যদিকে বন্ধুরা, দুদিকেই বিপদ বাড়ল। আজ সবাইকার সামনে একজনের হাতে চড় খেলাম, আগামীকাল বন্ধুরা সবাই মেলে মারবে। শালা দিদিটা আর প্রেম করার ছেলে পেল না। এতদিন তো দিব্যি প্রেম না করে কাটিয়ে দিলি, আর এখন বুড়ো বয়সে একজন কাঠখোট্টা পুলিশের প্রেমে পড়েছে। দিদিটা যেন কি, তুই আর প্রেমিক পেলি না, শেষে একটা পুলিশ। অসহায়ভাবে নিজের মনে গজরায় দীপ। রাতের খাবার বাড়তে এসেই ডাইনিং টেবিলে বিভিন্ন ধরনের ফল দেখে অত্যাশ্চর্য হয়ে যায় অতসী। অপরেশবাবুও অবাক। এতগুলো ফল কে কিনে আনলো? দেবী, এই দেবী, তুই এত সব ফল কিনে এনেছিস কেন? মায়ের ডাকে বাইরে বেরিয়ে এসে দেবীও খুব অবাক হয়। অপরেশবাবু বলেন, দেবী মা, একসঙ্গে এত ফল আনার কি দরকার ছিল? কে খাবে এসব? আমি তো এগুলো আনিনি বাবা। তাহলে কি হাওয়ায় উড়ে উড়ে ফলগুলো আমাদের বাড়িতে এলো? নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে চিৎকার করে অতসী। হাত ধুয়ে চেয়ারে বসতে বসতে শান্ত স্বরে দীপ বলে, ফলগুলো সব আমি নিয়ে এলাম মা। কিছুদিন ধরে দিদির শরীর খারাপ, লো প্রেশার চলছে, বাবার শরীরটাও ঠিক যাচ্ছে না, তাই দিদির জন্য বাবার জন্য ফলগুলো নিয়ে এলাম, ওরা খাবে। দীপনের কথাগুলো এতটাই অবিশ্বাস্য ও অনভিপ্রেত যে বাকি তিনজন দীপের মুখের দিকে তাকিয়ে থাকে। দীপের কথায় দেবীর মাথাটা হঠাৎ ঘুরতে আরম্ভ করেছিল। সে একটা চেয়ারে ধপ করে বসে পড়ে। অতসী অবিশ্বাসের ভঙ্গিতে বলে, তুই তোর বাবার জন্য, দিদির জন্য ফল কিনে এনেছিস? তোর শরীর ঠিক আছে তো বাবা? মায়ের কথায় দীপ ভীষণ অপ্রস্তুতে পড়ে, কারণ সে কখনো বাবা মা দিদিকে নিয়ে ভাবেনি, সংসারের প্রয়োজনে কখনো এতটুকু সাহায্যও করেনি।
কোনো দিনও বাবা মা বা দিদির জন্য হাতে করে কিছু নিয়ে আসেনি, বরং বায়না করে মায়ের কাছে দিদির কাছে নিজের পছন্দের জিনিস টাকা পয়সা সব হাতিয়েছে। কিন্তু আজকের দিনটা যে সম্পূর্ণ অন্যরকম। এদের কাছে নিজের দুর্বলতা প্রকাশ না করে ঝাঁঝিয়ে ওঠে দীপন। উফ, মা খেতে দেবে না? উঠে যাবো বলো তো? তিনজনে এমনভাবে আমাকে দেখছো যেন আমি মানুষ নই, এলিয়েন, অন্য গ্রহ থেকে এসেছি। আরে বাবা, বাজারে আজ ফলের দাম বেশ সস্তা পেলাম, তাই ভাবলাম বাবার জন্য, দিদির জন্য, তোমার জন্য নিয়ে যাই। এত কথা হবে জানলে কখনো আনতাম না। চেয়ার ঠেলে উঠে পড়ে দীপ। এবার ধমকে ওঠেন অপরেশবাবু। চুপচাপ বসে খেয়ে নাও, আমার খিদে পেয়েছে। দেবীর মা, খেতে দাও। রুটি ছিঁড়ে ছিঁড়তে আর চোখে দীপকে দেখে দেবী। দীপ কোনো কথা না বলে চুপচাপ খাবার খাচ্ছে। ভাইকে আজ একটু অন্যরকমই মনে হচ্ছে। এই প্রথম ভাই হাতে করে আমাদের জন্য কিছু নিয়ে এলো। অতসীও অবাক হয়ে দীপকে পর্যবেক্ষণ করে। কিছু না বলে তরিতরকারির কিছু খুঁত না ধরে চুপচাপ মাথা নিচু করে খেয়ে যাচ্ছে দীপ। এটা তো সে কখনো করে না, বরং সকাল দুপুর রাত্রে তার খাবার বায়নায় তটস্থ হয়ে থাকতে হয় তাকে। নিশ্চয়ই দীপের কিছু হয়েছে। কিরে দীপ, এত চুপ করে আছিস যে? তরকারিটা ভালো হয়েছে? সংক্ষিপ্ত উত্তর দিয়ে খাওয়া শেষ করে দীপ। খাওয়ার পর অপরেশবাবু ও দেবী বাবা মেয়ে বসে টিভিতে খবর দেখছিল। হঠাৎ সেই খবর সম্বন্ধেই আলোচনা করছিল। হঠাৎ দীপ এসে সোফায় দেবীর পাশে বসে। দুটো ক্যাডবেরি ডেয়ারি মিল্কের চকলেট দেবীর দিকে বাড়িয়ে দিয়ে বলে, সরি দিদি, সেদিন তোর চুল টেনে ধরাটা আমার উচিত হয়নি। পরে আমার খুব খারাপ লেগেছে। আমি আর কখনো এমন করব না। আমাকে মাফ করে দে। ডাইনিং টেবিল মুছতে মুছতে অতসী স্থির হয়ে দীপকে দেখছে। অপরেশবাবু চরম অবাক। ভাইয়ের এমন কথায় দেবীর মনটা আর্দ্র হয়ে যায়। নিজেদের ছোটবেলার মিষ্টি মধুর মুহূর্তগুলোও মনে পড়ে। মুহূর্তের মধ্যে ভাইয়ের প্রতি সব রাগ বিদ্বেষ গলে জল হয়ে যায়। দীপ যেন ছোটবেলার মতো আবদার করছে, আমি তো সবুজ রঙের জিটার পেনটা নেব দিদি, ওটা আমাকে দে না রে। জিটার পেনটা নিজের অত্যন্ত প্রিয় হওয়া সত্ত্বেও সে ভাইকে হাসি মুখে দিয়ে দিয়েছিল। এরকম কত ঘটনা আছে। দীপের চাওয়া, তার অন্যায় আবদার সে সবসময় পূরণ করে। আজ সেই দীপ দুটো ক্যাডবেরি তার দিকে বাড়িয়ে দিয়ে তার কাছে ক্ষমা চাইছে। এটা তার স্বপ্নের অতীত। দু চোখে জল চলে আসে দেবীর। দুহাত বাড়িয়ে দীপকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। দীপ ভীষণ অপ্রস্তুতে পড়ে যায়। দিদি যে এভাবে বাচ্চাদের মতো কেঁদে ফেলবে, তাকে জড়িয়ে ধরবে, এটা সে একদম ভাবতে পারেনি। সত্যি দিদিটা বড্ড বকা, একদম বাস্তব জ্ঞান নেই। কেমন বাচ্চা মেয়ের মতো কাঁদছে। এর জন্য জাজরেল পুলিশ অফিসারই ঠিক আছে, ঠিক সামলে রাখতেই পারবে। আর বেশি ঘ্যান ঘ্যান করে কাঁদলে দুটো চড় লাগাবে। না চাইলেও নিজের হাতটা সোজা গালে উঠে যায়। আলতো হাতে গালটা হাত বুলিয়ে একবার দেখে নেয়। তারপর মনে মনে ভাবে, কি প্রয়োজন বাবা দিদি আর তথাগত বাবুর মাঝে থাকার। ওদের নিজেদের ব্যাপারে ওরা নিজেরাই বুঝে নিক। আমার শুধু দিদির সঙ্গে সম্পর্কটা ভালো থাকলেই হলো। তথাগত বাবু তো এটাই চান, দিদি যেন ভালো থাকে। এখন আমার দিকেই থাকতে হবে। না হলে বোকা দিদিটা যদি আমার কথা তথাগত বাবুকে সব বলে দেয়, তাহলে আরও থাপ্পড় হয়তো অপেক্ষা করছে আমার জন্য। এই দিদি, কাঁদছিস কেন? কি হলো তোর? আমি তোকে মারলাম না বকলাম যে চোখে গঙ্গার ধারা বইছে? আর কাঁদিস না, যা গিয়ে শুয়ে পড়। চল আমি তোকে তোর ঘরে দিয়ে আসি। অতসী এসে অপরেশ বাবুর পাশে বসে পড়ে। হ্যাঁ গো, এটা কি হলো? আমরা ঠিক দেখলাম তো? অপরেশ বাবুর চোখ দুটো ছলছল করে ওঠে। কতদিন বাদে ভাই বোনকে হাত ধরাধরি করে যেতে দেখলাম বলো অতসী? ছেলে মেয়ে দুটো যেন সারা জীবন এভাবেই হাত ধরাধরি করে থাকে। বাবা মা হিসেবে আমাদের এটাই তো আমাদের একান্ত চাওয়া। ভাই বোনে যেন কখনো বিচ্ছেদ, মনোমালিন্য না হয়। বিছানায় শুয়ে শুয়ে আজকে সন্ধ্যার ঘটনা বলেই ভেবে যায় তথাগত। দেবীর ভাই দীপনকে সোজা করা, ঠিক পথে আনা তার কাছে কোনো ব্যাপার নয়। কিন্তু আসল কথাটা দেবীকে কিভাবে বলবে সে ভেবে পায় না। দীপকে তো বলেই দিল সামনের রবিবার ওদের বাড়িতে মাকে নিয়ে যাবে, কিন্তু দুদিকেই প্রচণ্ড সমস্যা বেঁধে বসে আছে। একদিকে মা রাগ করে বসে আছে,
অন্যদিকে দেবীকে এখনো মুখ ফুটে ভালোবাসার কথাটা বলতে পারল না। কিভাবে যে এই দুজন মহিলাকে সামলে নিয়ে সংসার করবে সে কিছুই ভাবতে পারে না। দেখি এদের মধ্যে একজন কেউ যদি বোঝাতে পারি। কথাটা ভেবে দেবীকে ফোন লাগায় তথাগত। হ্যালো দেবী বলতেই ওপাশে কান্না ভেজা দেবীর গলা ভেসে আসে। হ্যাঁ বলো। এবার ভীষণ উদ্বিগ্ন হয় তথাগত। কি হলো দেবী, তুমি কাঁদছো কেন? বাড়িতে কিছু হয়েছে? কেউ কিছু বলেছে? না না তথাগত, কিছু হয়নি। জানো আজকে দীপ আমার জন্য ক্যাডবেরি চকলেট নিয়ে এসেছিল। আমার ছোট ভাইটা কত বড় হয়ে গেছে, আজ প্রথম আমার জন্য ফল চকলেট নিয়ে এলো ভাই। আমার ভীষণ ভালো লাগছে তথাগত, এটা আনন্দের কান্না। দেবীর কথায় সে একটু আশ্বস্ত হয়। উফ, এই মেয়েটা পারেও বটে, এখন আনন্দের কান্না কাঁদছে। তবে দীপবাবু যে বাড়ি গিয়ে তার কথা মতো কাজ আরম্ভ করে দিয়েছে এটা জানতে পেরে ভীষণ ভালো লাগে। তারপর একতরফাভাবে দেবীর অনর্গল বকবক শুনে যায় তথাগত। দেবী তখন আর তার দীপের ছোটবেলার গল্প বলতেই ব্যস্ত। দু একবার নিজের কথা বলতে গিয়েও সে বলতে পারে না। এইভাবে পেরিয়ে গেছে বেশ কয়েকটা দিন। দেবী স্কুল ছুটির পর তার সঙ্গে দু একদিন দেখাও করেছে তথাগত। তাছাড়া ফোনে বাক্যালাপ জারি আছেই। তবে শনিবার থেকে সে খুব অস্বস্তিতে আছে। রবিবার দেবীর বাড়ি যাবে। সেদিন কথাস্রোতে দীপকে কথাটা বলে ফেলেছে। এখন সেটা থেকে কোনো মতেই পিছনো সম্ভব নয়। কিন্তু হঠাৎ দেবীর বাড়ি গিয়ে ওকে কি বলবে কিছুই ভেবে পায় না। অগত্যাময় শরণাপন্ন হতে হয়। শনিবার বিকেলে সে হঠাৎ পিসিমার বাড়ি গিয়ে হাজির হয়। রমাদেবী তো আচমকা ছেলেকে দেখে ভীষণ অবাক হন। বেশ কয়েকদিন বাদে ছেলেকে দেখে সব রাগ তার গলে জল হয়ে যায়। ছেলের গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, এই কদিন খাওয়ার খুব কষ্ট হয়েছে তাই না বাবু? চল কাল সকালেই তোর সাথে কোয়ার্টারে চলে যাব। তোর জন্য আমার খুব মন কেমন করছিল বাবু। পরিতৃপ্তির হাসি ফুটে তথাগতর মুখে। মায়ের কোলে মাথা রাখে সে। কি ব্যাপার মা, আমার উপর তোমার আর রাগ নেই? ছেলের চুলে বেলি কেটে দিতে দিতে রমা দেবী বলেন, না রে বাবা, তোর উপর আমার আর কোনো রাগ নেই। তুই বিয়ে করবি না তো ঠিক আছে, আমরা দুজন মায়ে বেটায় আনন্দে ফুর্তিতেই থাকবো। তোর পিসিমার বাড়িতে এসে আমার চোখ খুলে গেছে। আমি আর তোকে বিয়ে করতে বলবো না বাবা, আমি আর তোর বিয়েও দেব না। ঝট করে মায়ের কোল থেকে উঠে তথাগত অবাক বিস্ময় মায়ের দিকে হাঁ করে তাকায়। তার মা এসব কি বলছে? ও মা, এসব তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ রে বাবা, আমি একদম ঠিক আছি। আগে অনেক ভুলভাল ভাবতাম, এখন আর ওসব ভাবি না। চারিদিকে কী সব হচ্ছে জানিস বাবু? ওই সুজাতার সংসার সিরিয়ালে সুজাতা কত কষ্ট করে ছেলেটাকে মানুষ করলো, আর বৌমা এসে ছেলেটাকে সুজাতার কাছ থেকে কেড়ে নিল। আহা, বিধবা সুজাতার একমাত্র আদরের ধন ছিল অন্ন। এখন সেই অন্ন বউয়ের কথায় উঠে বসে, মাকেও তাকেও দেখে না। আর বদমাস দজ্জাল বউটা সুজাতাকে বাসি রুটি পোড়া রুটি খেতে দেয়, ঝি চাকরের মতো ঘরের সব কাজ করায়। আবার বউটার কি চ্যাটাং চ্যাটাং কথা, শাশুড়িকে সর্বক্ষণ চোখের জলে নাকের জলে করে। অন্ন তো এখন মাকে মা বলেও ডাকে না। আজকের এপিসোডে দেখাবে বৌমার অত্যাচারে সুজাতা আজ ঘর সংসার ছেড়ে চলে যাচ্ছে। কি দুঃখ বেচারার। চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে রমাদেবীর। তথাগত অবাক বিস্ময় ভ্যাল ভ্যাল করে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। আমি তোর বিয়ে দেব না বাবু। তোর বউ যদি এসে আমাকে এমন শাস্তি দেয়, তোকে আমার কাছ থেকে কেড়ে নেয়, না না না, তোকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। আমি পোড়া রুটি খেয়ে থাকতে পারবো না বাবা। তোকে বিয়ে করতে হবে না সোনা, তুই আমার কোলের ছেলে, আমার কোলেই থাক। আমরা দুজন মা বেটায় আনন্দেই থাকবো। তুই এবার আমাকে একটা বড় টিভি কিনে দিবি বাবু। আমি সারাদিন ঘরে বসে বসে টিভি দেখব। বৌমা চাই, নাতি চাই, নাতনি চাই বলে আর বায়না করব না। তুই মনের সুখে চাকরি করবি, যেখানে যেখানে তোর পোস্টিং হবে আমি তোর সঙ্গে সঙ্গেই যাব। আমি তোকে চিরকুমার করে রাখবো বাবু। এবার ভীষণ ঘাবড়ে যায় তথাগত। মা যে হঠাৎ এমন পাল্টি খাবে সে স্বপ্নেও ভাবেনি। সে ভেবেছিল মাকে দেবিকার কথাই বলবে। এখন মা তো অন্য জগতে বাস করছে। মা মা,
কি আবোল তাবোল বকছো? সিরিয়াল দেখে দেখে তোমার আর পিসিমার মাথা দুটো গেছে। এজন্য কোয়ার্টারে আমি টিভি রাখিনি। যত সব বস্তা পচা সিরিয়াল দেখে কেঁদে ভাসাচ্ছ। সব সময় এমন হয় না মা, এখনো অনেক ভালো মেয়ে আছে যারা বড়দের সম্মান করতে জানে। তা বাবা সিধু, তুই জানিস বড়দের সম্মান করতে? যদি জানতিস তাহলে তোর পিসেমশাইয়ের বন্ধুর বাড়িতে আমাদের নাকটা কাটাতিস না বাবা। যাক, তোর বিয়ের ব্যাপারে আমরা আর নেই। তোর মতো রাগী মাতাল পুলিশকে কে মেয়ে দেবে? তার চেয়ে এই ভালো। আর বৌদি ঠিক কথাই বলেছে, তোর আর আমরা বিয়ে দেব না। তুই আমাদের বংশে চিরকুমার হয়েই থাকবি। কি যে বলো না তুমি পিসিমা, এই তো তোমরা দুজনে মিলে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলে, আর এখন দুজনেই পাল্টি খাচ্ছ। পাল্টি কি আর স্বাদে খাচ্ছি রে বাবা, খেতে বাধ্য হচ্ছি। আলো অন্ধকার সিরিয়ালে আবার অন্য কাহিনী দেখাচ্ছে। সেখানে আবার বউটা স্বামী শ্বশুর শাশুড়ি সবার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে। বেচারা ছেলেটার কোনো দোষ নেই, শুধু শুধু বধূ নির্যাতনের অভিযোগে ছেলেটার জেল হয়ে গেল। ছেলেটার বাবা সেটা সহ্য করতে পারল না, হার্ট অ্যাটাক করে মারা গেল। ছেলেটার মা এখন সব সময় কাঁদছে। একদিকে স্বামীর শোক, অন্যদিকে একমাত্র ছেলে জেলে আছে। আর এদিকে দজ্জাল বউটা বাপের বাড়ি গিয়ে অন্য একটা ছেলের সঙ্গে প্রেম করছে। না না বাবু, আমি তোর বিয়ে দেব না। হাওয়াতে একটা ঘুষি চালায় তথাগত। এই সিরিয়ালগুলো কে বানিয়েছে? মনে হয় সামনে পেলে তার নাকটাই ফাটিয়ে দেবে। এখন কে যেন তার মুখে এক গ্লাস করলার জুস ঢেলে দিয়েছে। সে কোথায় এসেছিল মাকে পিসিমাকে বুঝিয়ে সুঝিয়ে দেবীর কথা বলবে, আর এই দুই মহিলা তার কথা শোনা তো দূরে থাক, তার গায়ে চিরকুমার ট্যাগ লাগিয়ে দিতে ব্যস্ত। মনে মনে ভীষণ রেগে যায় তথাগত। যা করার আগামীকাল করব। মাকে আর দেবীকে এক জায়গায় বসিয়ে দুজনকে বোঝাবো, তারপর যা হয় দেখা যাবে। রাত্রে দীপকে এসে ফোন লাগায়। হ্যাঁ দীপন, কাল রবিবার সকালে মাকে নিয়ে তোমাদের বাড়িতে যাচ্ছি। দেবীকে এখন কিছু বলো না, ওকে যা বলার আমি গিয়ে বলবো। তোমাদের বাড়িতে দুপুরে আমি আর মা খাওয়া দাওয়া করব। তোমার বাড়ির দিকটা তুমি ম্যানেজ করে নিও। আচ্ছা রাখছি এখন, দেবীর কল ওয়েটিংয়ে আছে। আগামীকাল তাহলে দেখা হচ্ছে, বাই। হতভম্ব হয়ে যায় দীপন। যা, একতরফা হুকুম জারি করে ফোনটা রেখে দিল। আমার যে কিছু বলার থাকতে পারে সেটা ভেবেও দেখলো না। কঠিন হিটলার টাইপ লোক তো, শুধু লোককে নির্দেশ দিতেই জানে। বেশ কিছুক্ষণ বাথরুমে যায় দীপন। দেবীর ঘরের পাশ দিয়ে যেতে যেতে দেবীর হালকা হাসির আওয়াজ শুনতে পায়। এই খাড়ু হিটলার পুলিশটার সঙ্গে দিদি হেসে হেসে কথা বলছে। স্ট্রেঞ্জ। রবিবার সকালে রমা দেবীকে নিয়ে সোজা সোনপুর বাজারে চলে আসে তথাগত। কি ব্যাপার বাবু, কোয়ার্টারে না গিয়ে কোথায় নিয়ে এলি আমায়? এটা তো রোহিণী বাজার নয়। গাড়িটা রাস্তার ধারে দাঁড় করিয়ে মাকে বোঝায় তথাগত। শোনো মা, গতকাল তোমাকে বলতে পারিনি, আজ বলছি। এখন আমরা দুজন এক ভদ্রলোকের বাড়িতে যাব, আর তাদের বাড়িতে দুপুরে খাবো। ও মা, কাদের বাড়িতে রে? তোর বন্ধু নাকি? ওদের বাড়িতে কি আমাদের দুপুরে নেমন্তন্ন? উফ মা, একটু ধৈর্য ধরে কথাটা শোনো। আমি দেবিকা বলে আমার এক বান্ধবীর বাড়িতে যাচ্ছি। ওকে আমার খুব পছন্দ। তুমি ওর বাবা মায়ের সঙ্গে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলে নেবে। আসল কথা, আমি তোমাকে দেবিকাকে দেখাতে নিয়ে যাচ্ছি। অবাক বিস্ময়ে তথাগতর লাল মুখের দিকে তাকায় রমা দেবী। মনে মনে ভাবে, এটা আমি ঠিক শুনলাম তো? ছেলের এতদিনে একজন মেয়েকে মনে ধরেছে, ছেলের বান্ধবী হয়েছে, আর বাছাধন এবার বিয়ে করার জন্য নিজের থেকেই উঠে পড়ে লেগেছে। তাই সাত তাড়াতাড়ি মায়ের রাগ ভাঙিয়ে মাকে আনতে যাওয়া। দেখ এবার আমি তোকে কেমন মজা দেখাই। বাছা, আমাকে অনেক জ্বালিয়েছিস, এবার দেখ আমি তোকে কেমন জ্বালাই। গম্ভীর স্বরে রমাদেবী বলেন, বাবু গাড়ি ঘোড়া, চল কোয়ার্টারে ফিরে চল। আমি এখন কোনো মেয়েকে দেখতে যেতে পারবো না। তাছাড়া আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোর বিয়ে দেব না। আমরা দুজন মা ছেলে মনের সুখে একসাথেই থাকবো। দরকার নেই আমার বৌমার, আমি সুজাতা হতে চাই না। আমি তোর বিয়ে একদম দেব না। তথাগত এবার সোজা মায়ের হাত দুটো ধরে ফেলে। মা প্লিজ বোঝার চেষ্টা করো, দেবীকে আমি খুব ভালোবাসি। ওকে আমি বিয়ে করে সারা জীবনের মতো আমার কাছে নিয়ে যেতে চাই। প্লিজ তুমি একবার দেবীকে দেখবে চলো, তোমার ওকে খুব পছন্দ হবে।
তোমার সিরিয়ালের মেয়েদের মতো মেয়ে নয় দেবী, খুব সহজ সরল সাদাসিধে একটা মেয়ে। প্লিজ তুমি একবার দেখবে চলো। এবার ভীষণ আশ্চর্য হন রমা দেবী। মনে মনে ভাবেন, কে সেই মেয়ে? দেখতে তো হবেই, যে আমার ছেলেটার মনে নিজের এতটা স্থায়ী জায়গা তৈরি করে নিয়েছে। ওকে তো আমি দেখতেই চাই। তবুও গম্ভীরভাবে ছেলেকে বলেন, তুই কি আমার একটা কথাও শুনবি না বাবু? যখন আমি বিয়ের জন্য পাত্রী দেখতে আরম্ভ করেছিলাম, তখন একটার পর একটা মেয়েকে নাকচ করেছিস। আর এখন আমি তো বিয়ে দিতে চাই না, এখন বিয়ে করার জন্য আমার হাতে পায়ে পড়ছিস। তুই কি রে বাবু, ওই মেয়েটা এখনই তোকে নিজের বশে করে নিয়েছে? তাহলে বিয়ের পর তো আর মায়ের কথা শুনবি না বাবা। আমি পরিষ্কার বুঝতে পারছি, বিয়ের পর আমার সুজাতার দশা হবে। মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তথাগত। এবার নিজের মধ্যে পুলিশি মেজাজ ফিরে আসে। ও, তাহলে তুমি দেবীদের বাড়িতে যাবে না? আমি দেবীর ভাই দীপকে কথা দিয়েছিলাম আজ তোমাকে নিয়ে ওদের বাড়িতে যাব। ঠিক আছে, চলো, আমি তোমাকে কোয়ার্টারে দিয়ে আসছি। আমার কথা তোমাকে রাখতে হবে না। এবার একটু ভয় পায় রমা দেবী। ছেলের রাগকে তিনি জানেন, তাই সঙ্গে সঙ্গে বলেন, ঠিক আছে ঠিক আছে, তুই এত করে যখন বলছিস তখন যাচ্ছি মেয়েটাকে দেখতে। তবে আমার পছন্দ না হলে কিন্তু মেয়ে বাতিল, আগের থেকে আমি বলে রাখলাম। রমা দেবী ছেলেকে মুখে বললেন বটে, কিন্তু কথায় কথায় নিজের গয়নাগুলো নেড়ে চেড়ে দেখে নেন। তার হাতে দুটো মোটা সোনার চুড়ি পরা আছে, আর গলায় একটা মোটা মিছে হাড়। মনে মনে ভেবে নেন, আমি আগে অনেক সাধ্য সাধনা করেছি, কিন্তু ছেলে বিয়েতে রাজি হয়নি। এখন ছেলে নিজেই মেয়ে পছন্দ করে রেখেছে, কোনো অবস্থাতেই আমি আর বাধা দেব না। গলার হারটা দিয়ে আজই বৌমাকে একেবারে আশীর্বাদ করে আসব। তাহলে আর দেরি করছিস কেন? তোর বান্ধবীর বাড়ি নিয়ে চল। দাঁড়াও, দেবীর বাড়ি তুমি প্রথম যাচ্ছ, একটু ফল মিষ্টি কিনে নি। এরপর মা ছেলে দুজনে সোনপুর বাজার থেকে প্রচুর ফল এবং 5-6 রকমের মিষ্টি কিনে নেয়। গাড়িতে সেগুলো রেখে তথাগত মাকে বলে, জানো মা, একটা সমস্যা হয়েছে। আমরা যে দেবীকে দেখতে ওদের বাড়ি যাচ্ছি সেটা দেবী জানে না। আসলে ওকে বলিনি, শুধু ওর ভাই দীপকে বলেছি যে আমরা আজ ওদের বাড়ি যাব। ওটার এমন কি সমস্যা? আমরা গেলেই তো দেবী আমাদের দেখতে পাবে। আসলে কি জানো মা, আমি দেবীকেই বলিনি যে ওকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। আসলে অনেকবার দেবীকে বলতে গিয়েও বলতে পারিনি। এবার আকাশ থেকে পড়েন রমা দেবী। সে কি রে বাবু, তুই এত বুদ্ধু, এখনো মেয়েটাকে আসল কথাটাই বলিসনি? যা বাবা, আমি তো জানতাম আমার ছেলে ভীষণ স্মার্ট, কিন্তু তুই যে এত ভ্যাবলাকান্ত তা আমি একেবারেই জানতাম না। এটা কি আমাকে গিয়ে দেবীকে বলতে হবে? বোঝো কাণ্ড। এরপর দেবী যদি মুখের ওপর না বলে দেয় তখন কি হবে? মা মা ও মা, তুমি প্লিজ সবটা সামলে নিও, আমার মাথা কাজ করছে না। বুঝলাম, এখন চলো দেবিকাদের বাড়ি, দেখি আমি কি করতে পারি। মাকে নিয়ে দেবিকাদের পাড়ায় ঢোকে তথাগত। রবিবার সকালে দিনটা অলসভাবে শুরু হয়েছে দেবীদের বাড়িতে। গতকাল রাতে নতুন একটা উপন্যাস পড়ছিল দেবী। ঘুমোতে বেশ দেরি হয়েছে, তাই সকালে সে একটু আয়েশ করেই ঘুমোচ্ছে। অতসী ও অপরেশবাবু দুজনে সাংসারিক গল্প করতে করতে সবে গরম চায় চুমুক দিয়েছে, হঠাৎ রেডি হয়ে সেখানে আসে দীপন। কি ব্যাপার, সকাল 8টা বাজছে, তোমরা এখনো দুজন গল্প করতে করতে চা খাচ্ছ? ব্রেকফাস্ট কি আজকে বানাবে না মা? সাত সকালে দীপকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে ওর বাবা মা। সূর্য আজ কোন দিকে উঠেছে অতসী? তোমার ছেলে আজ বিনা ডাকাডাকিতে উঠে পড়েছে। অতসী ছেলের মুখের দিকে তাকিয়ে বলে, কিছু হয়েছে কি বাবা? রাত্রে তোর ঠিকমতো ঘুম হয়েছিল তো? আর ঘুম? দিনরাত্রির সময় অসময়ে ফোনের ওপাশ থেকে যে পুলিশি নির্দেশ আসছে তাতে সারা জীবনের মতো আমার ঘুম উড়ে গেছে। যতদিন না দিদির বিয়ে দিচ্ছি ততদিন আমার নিশ্চিন্তে ঘুমোবার উপায় নেই। ততদিন এই পুলিশটা আমাকে জ্বালিয়ে মারবে। আগে দিদিকে পুলিশের কাছে পাঠিয়ে দিই, পরে আমি নিশ্চিন্তে ঘুমাবো, মনে মনে ভাবে দীপ। তারপর মুখে হাসি এনে বলে, আসলে আমি তোমাদের দুজনকে একটা কথা বলতে চাই। আজ একটু পরেই আমার এক পরিচিত বন্ধু তার মাকে নিয়ে আমাদের বাড়িতে আসবে। ওরা আজ দুপুরে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে, তাই ওদের আপ্যায়নের ব্যবস্থা করতে হবে। মা প্লিজ, তুমি জলখাবারে লুচি আর তোমার স্পেশাল
আলুর দম বানিয়ে ফেলো, আমি শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি নিয়ে আসছি। ছেলের কথায় আকাশ থেকে পড়েন অপরেশবাবু অতসী। সে কি দীপ, বলা নেই কওয়া নেই, হঠাৎ বন্ধু আর তার মা আসছে কেন রে? কোনো বিশেষ দরকার? আহ মা, কেউ কি কারোর বাড়িতে এমনি আসতে পারে না? অদ্ভুত প্রশ্ন করো তুমি। আর দিদি কই? তুমি আর দিদি তাড়াতাড়ি লুচিগুলো বানিয়ে ফেলো, ওরা এখনই এসে পড়বে। এক্ষুনি এসে পড়বে মানে? আগের দিন রাত্রে আমাকে বলিসনি কেন? আমি একা হাতে এবার সব দিক কীভাবে সামলাবো? নবাব নন্দিনীর কাছ থেকে তো কিছু সাহায্য পাওয়ার আশা নেই। এত বেলা হলো, মহারানী এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। সে কি মা, দিদি এখনো ওঠেনি? বাড়িতে লোকজন চলে এলে কি উঠবে? দিদিকে তাড়াতাড়ি ডেকে তোলো। আর বাবা, আমাকে টাকা দাও, আজ আমি সবজি বাজার করে আনছি। দীপের কথায় আঁতকে ওঠেন অপরেশবাবু। তুই বাজার যাবি? তোর মাথা ঠিক আছে তো? বাজারের সব সবজি তুই চিনিস? মাছগুলো ঠিকঠাক কিনতে পারবি? ফালতু না বকে চুপচাপ ঘরে যা, আমি দোকান বাজার সব ঘুরে আসছি। সবজি বাজার থেকে ফেরার পথে মিষ্টি, দই এসব নিয়ে আসবো। বাবার কথায় তথাগত বলা কথাগুলো আরও নির্দিষ্টভাবে বলল। অপমানগুলো মনে পড়ে দীপের। তোমার বাবা অসুস্থ, ওনার এত বড় কিডনির অপারেশন হয়েছে, এখনও ওনাকে ডাক্তারবাবুর পরামর্শ মতো থাকতে হয়, ওষুধপত্র খেতে হয়। আর তুমি ছেলে হয়ে ওনার পাশে না দাঁড়িয়ে সারাদিন গায়ে হাওয়া লাগিয়ে আড্ডা দিয়ে ঘুরে বেড়াও, বন্ধুদের সঙ্গে পার্টিতে ব্যস্ত থাকো। বয়স তো যথেষ্ট হয়েছে, বাবা মায়ের দায়িত্ব নেবে কবে? কতদিন আর দিদির উপর নির্ভর করে চলবে? নিজের হাত খরচটা অন্তত নিজে রোজগারের চেষ্টা করো। তোমার দিদির বিয়ে হয়ে গেলে ওই অসুস্থ মানুষটাকে দেখবে কে? নাকি তোমার দিদির বিয়ে নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই দীপ? তথাগত বাবুর প্রতিটা প্রশ্ন তীরের ফলার মতো বুকে বিঁধেছিল দীপের। কিন্তু কথাগুলো এতটাই সত্য যে সে প্রতিবাদ করতে পারেনি, শুধু চুপচাপ শুনতে বাধ্য হয়েছিল। তবে বারবার সে তথাগত বাবুর কাছে কেন অপমানিত হবে? তার নিজের কোনো সম্মান নেই? সত্যি দিদির তো বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, তাই সে একজন দায়িত্ববান ভাইয়ের মতো দিদির বিয়ের দায়িত্ব নেবে। হয়তো আর্থিকভাবে বাবাকে কোনো সাহায্য করতে পারবে না, কিন্তু নিজের পরিশ্রম দিয়ে এবং আন্তরিকতা দিয়ে সে সর্বোচ্চ চেষ্টা করবে। বাবা, বাবা, তোমাকে রোদে রোদে বাজারে যেতে হবে না। মানছি আমি বাজারটা ঠিক গুছিয়ে করতে পারি না, তবে আজ চেষ্টা করতে দোষ কি? কি কি সবজি লাগবে মা, তুমি একটা লিস্ট করে দাও, দেখো আমি সব কিছু গুছিয়ে কিনে আনবো। ছেলের সুমতি ফিরতেই অতসীর মনটা ভালো হয়ে যায়। সবজি বাজারের লিস্টটা দীপের হাতে দিয়ে বলে, হ্যাঁ রে, মাছটা দেখে কিনতে পারবি তো? নাকি তোর বাবাকে বাইকের পিছনে বসিয়ে নিয়ে যাবি? উফ মা, একদিন আমার উপর ভরসা করেই দেখো না। তুমি বাজারের টাকাটা বের করে দাও, আমি দিদিকে ঘুম থেকে তুলে দিচ্ছি। দেবীর ঘরের দরজায় জোরে জোরে ধাক্কা দিয়ে দীপ চিৎকার করে, দিদি, এই দিদি, ঘুম থেকে ওঠ, আর কত ঘুমোবি? ঘুম চোখে দেবী দরজা খুলে সকালে ভাইকে চিৎকার করতে দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। কি ব্যাপার রে, তুই এত সকালে উঠে পড়েছিস? কোথাও যাবি নাকি? আর চিৎকার করছিস কেন? এখন আর সকাল নেই দিদি, প্রায় 8:30 বাজছে। শ্বশুর বাড়িতে কি এত বেলা পর্যন্ত ঘুমাবি নাকি? তাহলে ওরা তোকে ঘাড় ধরে তাড়িয়ে দেবে। দীপের এই কথাটা খুব পছন্দ হয় অতসীর। সঙ্গে সঙ্গে দীপকে সে সঙ্গত করে। ওনাকে শ্বশুর ঘর করতে হবে না, স্কুল থাকলে উনি সকাল করে উঠবেন। আজ স্কুল নেই, তার উঠার তাড়াও নেই। ছোট ভাইটা ঘুম থেকে উঠে বাজারে যাচ্ছে, উনি বুড়ো ধাড়ি মেয়ে পড়ে পড়ে ঘুমোচ্ছেন। এদিকে বাড়িতে লোকজন আসবে, রান্না বান্নায় যে একটু আমাকে সাহায্য করবে সে গুণ তো নেই। আমাকে একাই রান্নাঘরে আজ মরতে হবে। দেবী সোফায় বসে হাই তোলে। এই দিদি, এত বেলায় হাই না তুলে যা মায়ের সাথে রান্নাঘরে যা, মাকে লুচি তৈরি করতে সাহায্য কর। রান্না বান্নায় তো লবডঙ্কা, শুধু ইতিহাসের বই মুখস্থ করে ইতিহাসে দিদিমণি হয়েছিস, ওই বিদ্যেতে সংসার চলবে না। যা রান্নাঘরে গিয়ে রান্না বান্না কিছু শেখ। নিজের বরকে কি আলু সিদ্ধ ভাত খাওয়াবি, নাকি তোর বিয়ের জন্য হোটেলের রাঁধুনি বর খুঁজতে হবে? এই ভাই, সকাল থেকে আমার পিছনে লাগিস না, খুব মার খাবি বলে দিচ্ছি। আর আমি বিয়েও করবও না, আর কোথাও যাবও না, এখানেই তোর ঘাড়ের উপর থাকবো, বুঝলি?
সেটাই তো প্ল্যান। সারা জীবন মায়ের ঘাড়ে বসে খেতে পারলে তো ভালোই হয়। এই দীপ, এই নে টাকা, যা বাজারে যা, ফালতু কথায় শুধু সময় নষ্ট হবে। অতসী গজগজ করে ওঠে। একটু পরে বাথরুম থেকে ফ্রেশ হয়ে বাবার কাছে গিয়ে বসে দেবী। কি ব্যাপার গো বাবা, আজ বাড়িতে এত তোড়জোড় কিসের? তুমি বাড়িতে আছো অথচ দীপ বাজারে গেল, মা লুচি করতে বসেছে। কি হচ্ছে আজ সকাল থেকে? আর বলিস না মা, সকাল থেকে তোর ভাই হুড়োহুড়ি আরম্ভ করে দিয়েছে। ওর কি এক বন্ধু আর তার মা আসবে, তাই বাবু সাত সকালে পরিমরি করে বাজারে গেল। ওনারা আজ দুপুরে এখানেই খাবেন। মা দেবী, আজ একটু রান্নাঘরে যা না মা, তোর মাকে হাতে হাতে একটু সাহায্য করে দিবি। কাল রাত থেকে তোর মায়ের হাঁটুর ব্যথাটাও বেড়েছে। সত্যি তোর মা খুব কষ্ট পাচ্ছে রে। অতিথিদের জলখাবার রান্নাবান্না একা হাতে করতে পারবে না, আজ একটু তোর মাকে সাহায্য করে দে। এভাবে কেন বলছো বাবা? যাচ্ছি আমি রান্নাঘরে। আসলে মা সবসময় এত চিৎকার করে, তাই আমি ভয় রান্নাঘরে যাই না। গুটি গুটি পায়ে রান্নাঘরে ঢোকে দেবী। মা, আমি তোমাকে কিছু সাহায্য করে দেব? ময়দা মাখতে, লুচি বেলতে তো শেখোনি বাছা, তাহলে আর কি করবে? এখন আলুগুলো কেটে দাও, আর আমার লুচি বেলা হয়ে গেলে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজে নিও। সেটা পারবে তো? আমার খুব পায়ে ব্যথা, না হলে এটুকু তোমাকে করতে বলতাম না। ভয় ভয় হ্যাঁ বলে আলু কাটতে বসে দেবী। ঠিক 10টার সময় দীপকে ফোন করে তথাগত। দীপ, তুমি কোথায়? বাড়িতে আছো তো? আমরা পৌঁছে গেছি। দীপ সবে মাত্র ঘরে সবজি ও মাছের ব্যাগটা রেখে সামনের দোকানে গিয়েছিল কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি দই আনতে। সেই সময় তথাগতর ফোন আসে। আমি একটু বাজারে আছি, আপনি প্লিজ ভেতরে গিয়ে বসুন। মায়ের হাত ধরে দেবীদের বাড়িতে ঢুকে তথাগত। গাড়ির শব্দ পেয়ে বাইরে বেরিয়ে এসেছিলেন অপরেশবাবু। তথাগতকে দেখে তিনি খুব অবাক হয়ে যান। অফিসার, আপনি এখন আমাদের বাড়িতে? ছেলের মুখের দিকে তাকিয়ে তার কানের কাছে ফিসফিস করেন রমা দেবী। জল তাহলে অনেক দূর গড়িয়েছে। এদের বাড়িতে তুই আগেও এসেছিলি, আমায় বলিসনি তো? মা, অনেক কথাই তোমাকে বলা হয়নি, তুমি তো রাগ করেছিলে, ফোন ধরতে না। তাহলে কিভাবে বলতাম বলো তো? পরে আমি তোমাকে সব কথা সাজিয়ে গুছিয়ে বলবো। এখন ভিতরে চলো। অপরেশবাবু তখনও অবাক হয়ে দাঁড়িয়ে আছেন। কি ব্যাপার মেসোমশাই, আমাদের ভেতরে যেতে বলবেন না? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। দেবীদের ড্রয়িং রুমে ঢুকে তথাগত আর রমা দেবী, এই সোফাটায় বসুন। ড্রয়িং রুমের সোফায় বসে তথাগত বলে, মেসোমশাই, ইনি আমার মা। অপরেশবাবু রমা দেবীকে হাত জোর করে নমস্কার করেন। কিন্তু কী কারণে তাদের বাড়িতে রোহিণী থানার পুলিশ অফিসারের মাকে নিয়ে পদার্পণ বিন্দু মাত্র বুঝতে পারে না। ড্রয়িং রুমে আগন্তুক অতিথিদের গলাপে রান্নাঘর থেকে অতসী বেরিয়ে এসে তথাগত তার মাকে দেখে অত্যাশ্চর্য হয়ে যায়। অফিসার, আপনি আমাদের বাড়িতে? কিছু কি প্রয়োজন ছিল? দেবী তো ফোনটা পেয়ে গেছে, মানে আপনি উদ্ধার করে দিয়েছেন। আর কি কিছু হয়েছে? কি রে বাবু, কেস কি? কি গন্ডগোল পাকিয়েছিস? এরা স্বামী স্ত্রী এত চমকে গেছে কেন? আমাকে এখনো সত্যি করে সব কথা বল, না হলে আমি সম্বন্ধ না জুড়ে ভেঙে দিয়ে যাব। আহ, চুপ করো না মা, একটু ঠান্ডা হয়ে বসো। অপরেশবাবু অতসীর প্রশ্নে স্পষ্টতই অপ্রস্তুতে পড়ে তথাগত। কি উত্তর দেবে ভেবে পায় না। দেবিকা ম্যাডাম কোথায়? দেবিকা ম্যাডামকে তো দেখছি না। সরাসরি দেবিকার খোঁজ করে তথাগত। রান্নাঘরে ফুটন্ত তেলে খুব মনোযোগ দিয়ে লুচিগুলো ছাড়ছিল দেবিকা। এই কাজটা সে কখনো করেনি। কড়াইয়ের ফুটন্ত তেল দেখে ভয় হাত পাও কাঁপছিল, কিন্তু করতে তো হবেই। তাই অখণ্ড মনোযোগ সহকারে একটি একটি করে লুচি খুব সন্তর্পণে তেলে ছাড়ছিল। লুচিটা ফুলে উঠলে ছান্তায় করে ছেঁকে সে পাশের গামলায় আস্তে আস্তে তুলে রাখছিল। হঠাৎ তথাগতর ভরাট কণ্ঠস্বরে দেবিকা ম্যাডাম শুনে ভয়ানক চমকে ওঠে। প্রথমে মনে হয় সে স্বপ্ন দেখছে। তথাগত এখন কিভাবে তাদের বাড়িতে আসবে? তথাগতর কথা সবসময় ভাবে বলে এমন মনে মনে হচ্ছে কি? তথাগতর মুখটা মনে করে আলতো হাসি চলে আসে দেবীর ঠোঁটে। তখনই আবার তথাগতর ভরাট কণ্ঠস্বর শুনতে পায়, দেবিকা ম্যাডামকে তো দেখছি না। এটুকু শুনেই পুরো শরীরটা কেঁপে যায় তার। অসাবধানে হাতে রাখা লুচিটা তখন হস্তচ্যুত হয়ে ছলাৎ করে ফুটন্ত তেলের কড়ায় পড়েছে।
সঙ্গে সঙ্গে কড়ার গরম তেল ছিটকে দেবিকার হাতের উপরে, গালের উপরে, গলার উপরে গিয়ে লাগে। প্রচণ্ড যন্ত্রণায় সে চিৎকার করে ওঠে, ও বাবা গো, পুড়ে গেলাম গো, মা গো। দেবিকার চিৎকারে রান্নাঘরে ছোটেন অপরেশ বাবু ও অতসী। তাদের অনুসরণ করে সোফা থেকে উঠে দ্রুত রান্নাঘরে পৌঁছায় তথাগত। হাতের পোড়া অংশটা ধরে দেবিকা তখন কাঁদছে। কি হলো দেবী, পুড়লে কিভাবে? তথাগত গিয়ে দেবিকার হাতটা ধরে। তাকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে দেবিকা। তুমি এখানে এখন কিভাবে এলে? চুপ করো, দেখি তোমার কোথায় কি হলো। দেবিকার হাতের লাল পোড়া অংশটা দেখে রেগে ওঠে তথাগত। কি করছিলে তুমি রান্নাঘরে? কিসে পুড়লে? চলো বেসিনে চলো। দেবিকাকে টেনে এনে বেসিনের কলটা চালিয়ে দেয় তথাগত। তারপর জলের নিচে হাতের পোড়া অংশটা হাতে ধরে রাখে। আহ, জ্বলছে। লুচি ভাজতে গিয়ে তেলটা ছিটকে লেগে গেল। দেবীর কথা শুনে তথাগত আবার ভীষণ রেগে যায়। খুব ভালো হয়েছে, লুচি যখন ভাজতে জানো না তখন করতে গিয়েছিলে কেন? আর কোথায় কোথায় পুড়ছে দেখাও। আমার গলার কাছটাও জ্বালা করছে, আমার গালটাও জ্বালা করছে, খুব জ্বলছে তথাগত। চুপচাপ একটু শান্ত হয়ে দাঁড়াও। মেসোমশাই, ঘরে বার্নাল আছে, নিয়ে আসুন। অপরেশবাবু হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকেন। অতসীও পুরো স্থির হয়ে গেছে। হঠাৎ করে কী সব হচ্ছে দুজনেই বুঝতে পারে না। ওর মুখের দিকে তাকাতাকি করে। সে সময় হঠাৎ দীপ ঘরে ঢুকে দেবীকে কাঁদতে দেখে বলে, কি হয়েছে দিদি তোর, কাঁদছিস কেন? দীপকে দেখে আরও রেগে যায় তথাগত। আমি তোমাকে বলেছিলাম আমাদের জন্য লুচি ভাজতে, আমি বলেছিলাম আমি লুচি খাবো। দেখো, লুচি ভাজতে গিয়ে দেবী গরম তেলে পুড়ে গেছে। যাও তাড়াতাড়ি বার্নাল নিয়ে এসো। তথাগতর ধমক খেয়ে মনে মনে ভীষণ ক্ষেপে ওঠে দীপ। কি ভাবে কি নিজেকে, আমাদের বাড়িতে বসে আমাকেই হুকুম করছে। তারপর সোফায় একটা পুরনো নাইটি পরে জড়সড় হয়ে বসে থাকা দেবীকে দেখে তার অন্তরাত্মা রাগে ফেটে পড়ে। ছি ছি ছি, পুরনো নাইটি পরে এমনভাবে বসে আছে যে মনে হয় যেন ওর কিছু নেই। পই পই করে বলে গেলাম এক্ষুনি লোকজন চলে আসবে, তো দিদির নাইটিটা চেঞ্জ করারও সময় হয়নি। আর মা ঠিকই বলে, দিদিটা কোনো কর্মের নয়, দুটো লুচি ভাজতে গিয়ে গন্ডগোল পাকিয়ে বসে আছে। ইস, এত বড় বুড়ির হাত ধরে সবার সামনে বসে আছে তথাগত বাবু। ওনার তো আবার লাজ লজ্জা নেই, কিন্তু দিদিরও তো বিন্দুমাত্র লজ্জা নেই। কি সুন্দর হাতে হাত রেখে নিশ্চিন্তে আছে, আর আমি বকুনি খাচ্ছি। ঘরে কি বার্নল আছে নাকি ওষুধ দোকান যেতে হবে দীপ? না না তথাগত দা, বাড়িতেই আছে। দীপ দ্রুত মায়ের ঘরে ঢুকে যায়। ওষুধের বাক্স থেকে বার্নল নিয়ে এসে তথাগতর হাতে দেয়। সে পরম যত্নে দেবীর পোড়া জায়গায় মলম লাগিয়ে দেয়। একটু সহ্য করো দেবী, দেখো আর জ্বলবে না। দেবীর দুটো হাত নিজের হাতের মুঠোয় রেখে দেবীর পুড়ে যাওয়া অংশে মলমের প্রলেপ দেয়। লজ্জায় কুঁকড়ে যায় দেবী। আহ, কি হচ্ছে কি, হাতটা ছাড়ো, সবাই দেখছে তো। চাপা স্বরে তথাগতকে ধমকায় দেবী। দেখুক গে, তুমি চুপচাপ বসো তো। অতসী, অপরেশ বাবু, রমা দেবী স্থির হয়ে দেবী ও তথাগতকেই দেখছিল। অতসী ও অপরেশবাবু এত অবাক যে তারা কথা বলার ভাষাও হারিয়েছে। ওদের সামনে এসে রমা দেবী সোজাসুজি বলেন, দাদা, আপনার কি জামাই পছন্দ হয়েছে? আমার তো বৌমাকে বেশ মনে ধরেছে। দেখুন আমার ছেলে আর আপনার মেয়েকে একসাথে কি সুন্দর লাগছে। আমার কাঠখোট্টা পুলিশ ছেলেটা হাত পা ভেঙে আপনার মেয়ে দেবীর প্রেমে পড়েছে, আমি জানি, কিন্তু এখন মনে হচ্ছে দেবীরও তথাগতকে খুব পছন্দ। কি সুন্দর হাতের মধ্যে হাত রেখে বসে আছে দেখুন। এরপর অতসীর দিকে তাকিয়ে বলেন, আসলে কি জানেন ভাই, আজ আমি আমার বৌমাকে দেখতেই এসেছি। তা বৌমা দেখা হয়ে গেল, এবার আপনারা একটা ব্রাহ্মণ ডাকুন, একেবারে বৌমাকে আশীর্বাদ করে বিয়ের দিন তারিখ ঠিক করে দিয়ে যাব। অপরেশবাবু বাকরুদ্ধ। অতসী একটা শুকনো ঢোক গিলে বলে, আশীর্বাদ, বিয়ে দেবীর? দীপ বুঝতে পারে মায়ের জোর ঝটকা লেগেছে, তাই পরিস্থিতি সামলাতে বলে, সব হবে মাসিমা, আপনি আগে শান্ত হয়ে বসুন। এখন তো আপনারা বিকেল পর্যন্ত থাকবেন, ধীরে সুস্থেই সব কথা হবে। সেই কটমটো চোখে দীপের দিকে তাকায়। যন্ত্রণায় দেবীর চোখে তখন অনর্গল জল পড়ে যাচ্ছে। তথাগত দু হাত দিয়ে মুছিয়ে যাচ্ছে আর ধমকে যাচ্ছে, কে বলেছে লুচি করতে?
গরম তেলে রাঁধতে পারবে না তো যাও কেন? ইস, গালটা অনেকটা পুড়েছে। চলো রেডি হয়ে নাও, এক্ষুনি রোহিণীতে ডাক্তার বসে চেম্বারে নিয়ে যাব। রমা দেবী গিয়ে ছেলেকে হালকা ধাক্কা দেন। থাক বাবা, এখন আর ডাক্তারবাবুর কাছে গিয়ে কাজ নেই। এমন বেশি কিছু লাগেনি, লুচি করতে গিয়ে মাছ ভাজতে গিয়ে এরকম আমি অনেকবার পুড়েছি। তুই মলম লাগিয়ে দিয়েছিস, ঠিক সেরে যাবে। এবার একটু সরে বস। অনেকক্ষণ ধরে বসে বসে বৌমার হাতে মলম লাগাচ্ছিস, এবার হাতটা ছাড়, আমাকে একটু দেখতে দে। যন্ত্রণায় এতক্ষণ কিছু খেয়াল করেনি দেবী। হঠাৎ চোখের সামনে বয়স্ক একজন মহিলাকে দেখে এবং তার কথা শুনে ভয়ানক চমকে উঠে তথাগত বলে দেয়, দেবী, ইনি আমার মা। তথাগতর দিকে একটা অবাক দৃষ্টি ছুড়ে দিয়ে নিচু হয়ে রমা দেবীকে প্রণাম করে দেবী। রমা দেবী দেবীর পাশে বসেন। কই, একটু ভালোভাবে তোমাকে দেখি তো মা। বাবুর কাছে তোমার কথা শুনে তোমাকে দেখতে চলে এলাম। তা বেশ মিষ্টি দেখতে তো তুমি, কিন্তু রান্না বান্না বোধ হয় কিছুই জানো না, তাই না? দেবী কিছু বলার আগেই তথাগত বলে দেয়, বাড়ি থেকে সকাল 8টার সময় বের হয় আর স্কুল করে বাড়ি ফিরে আসতে সেই সন্ধ্যে 7টা। রান্না বান্না করবে কখন? আর ওকে দিয়ে তুমি কি রান্না করাবে? বাহ, বেশ বেশ, বাবু তোর মুখে তো কথার খই ফুটছে রে। তারপর অতসীর দিকে তাকিয়ে বলেন, জানেন ভাই, এই আমার শ্বশুরের বংশের সব ছেলেরাই বউ পাগল। আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে চোখে হারাতেন। বাবুর বাবা শেষ দিনটি পর্যন্ত আমাকে ছাড়া কিছু জানতো না। আমার ছেলেও ওই রকম বউয়ের আঁচল ধরাই হবে। আপনারা কিচ্ছু চিন্তা করবেন না, দেবী আমাদের ঘরে খুব সুখে আনন্দেই থাকবে। চরম বিস্মিত দেবিকা তথাগতর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। তথাগত দেব হঠাৎ দীপের দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে ওঠে। এই দীপ, চলো গাড়ি থেকে ফল মিষ্টিগুলো নিয়ে আসি। দীপকে টেনে নিয়ে সে বাইরে বেরিয়ে যায়। অপরেশবাবু অতসী রমা দেবীর দিকে নিষ্পলকভাবে তাকিয়ে থাকেন। রমা দেবী তখন দেবিকার থুতনিতে বারবার চুমু খাচ্ছেন আর বলছেন, বেঁচে থাকো মা, স্বামী সংসার নিয়ে সুখে ঘরকন্যা করো। তারপর আনন্দের আতিশয্যে বলেই বসেন, তোমাকে তুমি নয় তুই করেই বলবো, তুই আমার বৌমা নয় মেয়ে হবি। আমার ছেলেটা তো এতদিন বিয়ে করতেই চায়নি, আমি বৌমা দেখার আশা ছেড়েই দিয়েছিলাম। সেই সময় তুই আমার ছেলের জীবনে এসেছিস। যে ছেলে উল্টোপাল্টা কথা বলে নিজের সম্বন্ধ ভাঙায়, সেই ছেলে আজ আমার হাতে পায়ে ধরে তোদের বাড়িতে নিয়ে এসেছে। ও তোকে খুব ভালোবাসে দেবী, তোকে বিয়ে করতে চায়। আর আমিও খুব খুশি দেবী, তোকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে নিয়ে যাব। তার আগে তোর মতামতটা জানা দরকার। তোর কি মত দেবী? আমার ছেলেকে পছন্দ? ওকে ভালোবাসিস? বিয়ে করবি আমার ছেলেকে? দেখ মা, এই বুড়িকে নিরাশ করিস না। এই কথার কি উত্তর দেবে কিছুই বুঝতে পারে না দেবী। একবার নিজের বাবা মা, একবার রমা দেবীর দিকে হাদার মতো তাকায়। আর চোখে তথাগতকে দেখে। সে তখন ডাইনিং টেবিলে ফল মিষ্টি গুছিয়ে রাখতেই ব্যস্ত। না মানে আমি ঠিক। চারিদিকে সঠিক শব্দ খুঁজে দেবী। ঠোঁটটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, জিভ দিয়ে ঠোঁটটা চেটে নেয়। ফোঁস করে ওঠে অতসী। দেবী কি বলবে দিদি? একা দেবীর মতে কি কিছু হবে? আমরা দেবীর বাবা মা, আমরা যা বলবো দেবী তাই করবে। এখানে আমাদের মতামতটাই আসল। ও আচ্ছা, তা আপনাদের মতামত কি আমার ছেলের সম্বন্ধে? স্বচ্ছন্দে বলুন। আমার ছেলে তো পুলিশ, আপনারা জানেন। বাড়িতে আমরা মা ছেলে থাকি। আমার আর কোনো ছেলে মেয়ে নেই, এই একটাই ছেলে। বছর 5 আগে আমার স্বামী মারা গেছেন। কলকাতায় আমাদের একটা ফ্ল্যাট কেনা আছে, সেটা অবশ্য এখন ভাড়া দেওয়া আছে। আমি সব সময় আমার ছেলের সঙ্গে সঙ্গে ওর কোয়ার্টারেই থাকি। তাছাড়া আমার ছেলে তো দেখতে বেশ হ্যান্ডসাম, স্বভাব চরিত্রও ভালো, শুধু ওই মেজাজটাই যা একটু কড়া। বলুন, এরকম ছেলেকে জামাই হিসেবে আপনার পছন্দ কিনা? হঠাৎ করে অতসীর মুখে কোনো কথা বের হয় না। স্বামীর মুখের দিকে সে নির্বাকভাবে তাকায়। সোফায় বসে দেবী তখন কুলকুল করে ঘামছে। তার হাতটা ধরে বসে আছেন রমা দেবী। ইচ্ছা করলেও ওনার হাতটা সরিয়ে দিয়ে সে নিজের ঘরে যেতে পারছে না, তাই লজ্জায় মুখ নামিয়ে বসে আছে। এবার দীপ কথা বলে, দেখো বাবা, মা আসলে বলছিলাম, মাসিমার প্রস্তাবটা কিন্তু ভীষণ ভালো। তথাগত বাবু দিদিকে ভালোবাসেন, আর আমার মনে হচ্ছে দিদির ওই সম্বন্ধে খুব একটা অমত বা আপত্তি নেই। তাহলে আমরা দিদির বিয়ের কথা ভাবতেই পারি, তাই না?
এবার অপরেশবাবু কথা বলেন। এভাবে হঠাৎ আপনারা প্রস্তাব নিয়ে আসবেন তা তো জানা ছিল না রমা দেবী। তাই বলছি, আমাদের ভাবতে যদি কিছুটা সময় দিতেন তাহলে বেশ ভালো হতো। বিষয়টা আমরা পারিবারিকভাবে আলোচনা করে নিতাম। এতে এত আলাপ আলোচনার কি আছে দাদা? ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসে, ওরা পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। এর চেয়ে সুখের আর কিছু আছে? এতে আপনি আমি বাধা দিয়ে কি করব? বাধা দিলে আপনার মেয়ে আর আমার ছেলে দুজনেই মনেই খুব কষ্ট হবে। এটা কি ঠিক? দেবী তথাগতকে ভালোবাসে জানতাম না তো। কিরে দেবী, উনি কি ঠিক কথা বলছেন? সে ফোন হারানো থেকে এসব চলছে নাকি? নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঝাঁঝিয়ে ওঠে অতসী। মায়ের এমন ব্যবহারে দেবী লজ্জায় অপমানে নুয়ে যায়। দীপও প্রচণ্ড বিরক্ত হয়। মায়ের কি কাণ্ডজ্ঞান নেই? বাড়িতে অতিথিরা আছেন, তাদের সামনে দিদিকে বকাবকি করছে। তথাগতদা যদি হঠাৎ করে রেগে যায়, মাকে দু চার কথা শুনিয়ে দেয়, তাহলে বিষয়টা আরও খারাপ হবে। মনে মনে চিন্তা করে দীপ মুখ খোলে। আহ মা, আমি আর দিদি দুজনেই বড় হয়েছি, আমাদের একটা ব্যক্তিগত জীবন আছে। কখন কার সঙ্গে বন্ধুত্ব হবে, প্রেম হবে, সব তোমাকে জানাতে হবে নাকি? এখন এসব কথা ছাড়ো। তথাগত বাবু মাসিমা অনেকক্ষণ এসেছেন, ওনাদের জল খাবার চা মিষ্টি দাও। চলো, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। এই দিদি, যা ড্রেস চেঞ্জ করে আয়। দীপের কথায় হুঁশ ফেরে অতসীর। এ মা, একেবারে ভুলে গেছি, আপনি প্লিজ কিছু মনে করবেন না দিদি, একটু বসুন, আমি এক্ষুনি জলখাবারের ব্যবস্থা করছি।